স্বজনের মেলা তো বুঝেন তো, ওর বাপ ছিল কম্বল চোর আর ও হচ্ছে ভোট চোর, বুঝছেন? এক কথাই বলি আমার অবশ্যই ও যদি ভোট চোর না হয়, ওরে কয়বার আপনারা ভোট দিয়েছেন ওদের? আমি উপদেষ্টা, আমি তো ভাই তাহলে আপনি যে মাঠের আমিও সেই মাঠের, তাইলে কি তাহলে আপনার যে দাবিটা ভাই তাইলে আপনারা জানেন যে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চলছে, এই অভ্যুত্থান এবং এই সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার। শিক্ষার্থীদের সাথে আনসার সদস্যদের সংঘর্ষে রণক্ষেত্র সচিবালয় ও প্রেস ক্লাব এলাকা ঘণ্টাখানেক ধরে চলে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনাদেরকে যে ভিডিও ক্লিপগুলো দেখানো হয়েছে সেই ভিডিও ক্লিপের পুরো অংশ সামনে আপনারা দেখতে পারবেন, তবে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে। প্রথম যে বিজ্ঞপ্তি এবং প্রথম যে হেডলাইনগুলো নিয়ে কথা বলা হয়েছে সেখানে নাহিদ, উপদেষ্টা নাহিদকে নিয়ে অনেকই সমালোচনা আলোচনা চলছে। কখনো দেখা যাচ্ছে নাহিদকে গণধোলাই দিয়েছে, কখনো নাহিদ অ্যারেস্ট হয়েছে, কখনো নাহিদের বাবা অপকর্ম করেছে। এমন কিছু নিয়ে আজকের এই এপিসোডটি সাজানো হয়েছে, কেননা নাহিদ উপদেষ্টা হিসাবে বাংলাদেশে কাজ করছে, অন্তর্বর্তীকালীন সরকারের একজন। তবে তাকে নিয়ে কেন এত জলঘোলা জানতে গেলে অবাক হবেন। চলুন আব্দুল হাসনাত কি বলেন আমরা শুনে আসি। আমি তো ভাই তাহলে আপনি যে মাঠের আমিও সেই মাঠের, তাইলে কি তাহলে আপনার যে দাবিটা ভাই তাইলে হ্যাঁ সেটাই, তাইলে ভাই আমি তো এই কারণে এখানে আসছি। আমি যদি অনেক বড় মানুষ হইতাম, উপদেষ্টা হইতাম, এই সেই আমার 3 মাস পরে আমার ভাই এখন রাস্তায় আছে, এটাই আমার জন্য সবচেয়ে লজ্জার। এখন আমি তো এসে আপনাকে বলি না ভাই আপনি চলে আসেন, বলছি তো যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হয় আমি আপনাকে কোন মুখে বলবো? এই সমস্যার সমাধানটা কিভাবে হওয়া যায় আমার একটু সময় দেন, বিষয়টা বুঝছেন? আমি তো আপনাকে বলতেছি আপনি চলে আসেন, বলছি আমি তো বলি নাই তো, হ্যাঁ আমি তো বলি নাই রে ভাই আপনারে। আপনার যে অবস্থা ভাই, আমি গত 3 মাস, আজকে 98 দিন, প্রত্যেক দিন, আজকে 98 দিন না, কালকে 99 দিন, এই 98 দিনে প্রত্যেক দিন 98 মিনিট করে ভাই ঘুমায় না, একই দশা। তার মানে কি ভাই, আপনাদের যে দুঃখ, আপনাদের যদি ভাই প্রত্যেকজনের 100 কোটি টাকা দেওয়া হয় আপনার চোখ কে আর ফিরবে? সেটা তো ফিরবে না ভাই। আপনাদের যে আমি তো সেটাই বললাম, যার সন্তান গেছে তাকে যদি দুনিয়ার সব দেয় তার কি আছে? যার বাপ গেছে তাকে যদি দুনিয়ার আপনি সব দেন লাভ আছে? এখন যারা শহীদ হয়েছে তারা আমার এক হিসাবে, যারা আহত হয়েছে তারা এখন সবচেয়ে দুঃখের অবস্থায় আছে ভাই। আমি আপনাকে কিন্তু বলি না আপনি আন্দোলন শেষ করে ফেলেন, আমি বলছি আপনাকে, তাহলে আপনি আমাদেরকে ভাই ভাবেন, এটা ভাইবেন না ভাই। রিকোয়েস্ট, অনুরোধ, এটা ভাবার দরকার নাই যে আমি আপনাকে উঠায় বলতেছি ভাই চলেন আপনাকে, ভাই এটা আমি কেন বলবো ভাই? ভাই আপনি তো ভাই আমাদের ডাকে তো রাস্তায় এসে হাত হারাইছেন ভাই, এটা আমাদের ডাকে আসছেন কিনা শোনেন আপনারা ভাই, দেশের জন্যই তো ভাই, যখন দেখছেন দেশের জন্য, দেশের ডাক এবং আমাদের ডাক এটা সেম, তখন আসছেন, তাই তো? এটাই তো, তাহলে আপনি এইখানে এই ভরসাটা রাখেন যে এখনো এমন হয় না যে আপনাদের এগেইনস্টে গিয়ে আমরা কিছু করব। এই কারণে আমি আপনাকে যেহেতু কিছু ভাই এটার জন্য ভাই হচ্ছে না যে ব্যাপারটা এমনও না, হচ্ছে না যে বিষয়টা এমনও না, কিন্তু যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে হচ্ছে না। যেই বিষয়গুলো আমার এর থেকে গুরুত্ব না সেই বিষয়গুলো হচ্ছে, কিন্তু এই বিষয়গুলো গুরুত্ব সহকারে হচ্ছে না ভাই। যদি আমি তো কিছু বলি না আপনাকে, আমি বলছি বলেন
আমি কি একটা কিচ্ছু বলছি? কথা বললেন অনেক কথা, আপনি না, ওনাদেরকে আনার ব্যবস্থা করেন। ভাই সেটাই, আমার একটু সময় দেন। আমি এই কারণে আপনাকে বলিও নাই যে আপনি চলে আসেন, বলছি যে আমি 2 দিন পরে উনাকে বলতেছি অপেক্ষা করেন। আমরা রাস্তায় আছি, হাসনাত ভাই উপদেষ্টাদের আনার ব্যবস্থা গ্রহণ করতেছে, ওনাদের সাথে কথা বলতেছে। হ্যাঁ, হাসনাত ভাই আমাদের সাথে থাকবে, হাসনাত ভাই আমাদের সাথে থাকবে। সবার নিকট বলতেছি, এখন বাজে 8:30, 10টার মধ্যে হাসনাত ভাই, আমরা যে 4 জন উপদেষ্টাকে চাইছি, হাসনাত ভাই এখানে থাইকা 10টার মধ্যে উপদেষ্টাকে এখানে আইনা আমাদের সব সমস্যা সমাধান করে তারপর হাসনাত ভাই এখান থেকে যাবে। আমাদেরকে হসপিটালে পাঠায়া তারপর এখান থেকে হাসনাত ভাই যাবে। আপনারা জানেন যে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চলছে। এই অভ্যুত্থান এবং এই সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে, এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচার কিন্তু শুধু সরকারের বিরুদ্ধে নেই, বরং বাংলাদেশের বিরুদ্ধে। তাই এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে যেই অপপ্রচার হচ্ছে এবং প্রকৃত সত্যটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে। আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং এখানে যারা রয়েছেন তাদের সাজেশন আমরা নিয়েছি। এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে যে জুলাই আন্দোলনে যারা অনেক সাংবাদিক আমাদের ছাত্র জনতার পক্ষে কাজ করেছেন, তাদের নিরাপত্তার বিষয়, তাদেরকে যাতে কোথাও হেনস্থা না করা হয় সেই বিষয়টির জন্য সেই বিষয়টি আমরা আহ্বান জানিয়েছি। এবং মালিক পক্ষ থেকেও বিভিন্ন তাদের যেই কারিগরি সমস্যা এবং বা দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা জানিয়েছেন। যেরকম স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে প্রাইস রেগুলেশনের বিষয়টা তারা বলেছেন, পে চ্যানেলের কথা বলেছেন, বিদেশি চ্যানেলের উপর একটা নীতিমালা থাকার কথা বলেছেন এবং টিআরপির বিষয়টা বলেছেন। তো এই বিষয়গুলো আমরা তাদের সাথে আবারও বসবো বিস্তারিতভাবে এবং বিষয়গুলো আমরা যেটা যৌক্তিকভাবে সমাধান করার চেষ্টা করব। তো আজকে মূলত আমরা বসা হয়েছে এই গত 3 মাসের একটা সারমর্ম এবং বিগত রেজিমে আসলে তারা যে নানাভাবে। এদিকে উপদেষ্টা নাহিদ কিছু বক্তব্য দিয়েছেন যে কিছু ব্যক্তি আমাদের বাংলাদেশের গুজব রটাচ্ছে, যারা আওয়ামী লীগের চর, যারা আওয়ামী লীগের চর হয়ে ইন্ডিয়াতে বসবাস করছে, তারা সেখান থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছে, বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা করছে। তবে কাউকেই কোনো ক্রমেই ছাড় দেওয়া হবে না। যদি সত্যতা প্রমাণ পাওয়া যায় এই গুজব কারা ছড়াচ্ছে, তাহলে প্রত্যেকটা মানুষকে শাস্তির আওতায় আনা হবে, এমন কিছু মন্তব্য করেছেন বর্তমানে নাহিদ ইসলাম। উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেন যে বিভিন্নভাবে সংবাদ ছড়ানোটা কতটুকু গুরুত্বপূর্ণ দায়িত্বহীনতা তা খুঁজে পাওয়া যায় এই প্রশ্নগুলোতেই। আসলে কি নাহিদ এই সমস্ত কার্যকলাপ করছে? নাহিদকে গণপিটুনি দেওয়া হয়েছে, নাকি নাহিদের বাবা কি করছে, কি ঘটেছিল সেই দিন? চলুন আমরা ফেসবুকের পাতায় চলে যাই, তাহলেই বুঝতে। আপনি যেখানেই দেখবেন এই সমন্বয়ক, ওই সমন্বয়ক, এই ইউনিভার্সিটিতে মনে হয় হাজার হাজার সমন্বয়ক। আমার সমন্বয়ক ভাইদের কাছে একটা প্রশ্ন, যে এখন বাংলাদেশে স্টুডেন্টদের সমন্বয়কের সংখ্যা খুবই বেশি। আপনি যেখানেই দেখবেন এই সমন্বয়ক, ওই সমন্বয়ক, এই ইউনিভার্সিটিতে মনে হয় হাজার হাজার সমন্বয়ক। মানুষ সুযোগ পাইলেই সমন্বয়ক হয়ে যাইতেছে। আপনার কি মনে হয় না যে এই সমন্বয়কটা স্টুডেন্টদের ভিতরে বৈষম্য সৃষ্টি করতেছে? অবশ্যই। এখন যদি আমি সমন্বয়ক ভাইদের কাছে একটা প্রশ্ন রাখি, মেন হচ্ছে যে সার্জিস ভাইয়ের কাছে, যে আপনাকে আমি এর আগেও প্রশ্নগুলো করছি, আপনি জানি না আপনি প্রশ্নগুলো মানে পাইছেন কিনা। এর আগেও আমি আপনাকে প্রশ্নগুলো করছি যে আপনি থাকাকালীন, দেশে থাকাকালীন সকাল থেকে সন্ধ্যা অবধি শিক্ষা বোর্ডের সামনে আমার ভাই বোনরা বসা ছিল তাদের অধিকারের জন্য। আপনি কই ছিলেন? ওদেরকে লাঠিচার্জের ওয়ার্নিং দেওয়া হয়েছে, আপনি কই ছিলেন? আপনি গিয়া কি বলতে পারতেন না আমার ভাই বোন যেখানে এখানে বসে আছে আপনারা লাঠিচার্জ করে ওয়ার্নিং দিচ্ছেন, আমি থাকা অবস্থায় আপনি মাইরা দেখান? আপনি বলছেন আপনি কই ছিলেন ওই সময়? আপনি আমাকে অ্যান্সার দিতে পারবেন? আপনি যেরকমই আন্দোলনের সময় একদম বীর পুরুষের পরিচয় দিয়েছিলেন, এখন এরকমই খলনায়ক হয়ে যেতেছেন। আপনাকে দেখতে, আপনি বিভিন্ন ইন্টারভিউ কি দেখতেছেন না যে আপনাকে কি পরিমাণ মানুষ ব্লেম করতেছে? করে কথা, কারণ আপনি কি কোনো কষ্ট না করে খুব ভালো একটা পজিশনে চলে গেছেন। কোনো নির্বাচন না করে আপনাকে উঠানো হয়েছে। যদি এখানে নির্বাচন করে আপনাকে উঠানো উচিত ছিল। এখন
এখন আমরা যদি বলি আন্দোলন তো আমরাও করছি, আমরাও তো ক্যামেরার সামনে আসছি, আমরাও তো অনেক কিছু করছি, আমরা তো কোনো কিছু পাইনি, কোনো কিছু পাওয়ার জন্য আমরা কিছু করিও নি। আপনারা স্বজনের মেলা তো বুঝেন তো, ওর বাপ ছিল কম্বল চোর আর ও হচ্ছে ভোট চোর, বুঝছেন? এক কথায় বলি আমার অবশ্যই ও যদি ভোট চোর না হয়, ওরে কয়বার আপনারা ভোট দিয়েছেন শুনতে চাচ্ছেন না, এবং নাহিদেরও না। তারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সময় কজন মারা গিয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কজন মারা গিয়েছে সেটি আসলে তারা নাহিদকে প্রশ্ন ছুড়ে দেন, উপদেষ্টা নাহিদকে, এবং সেজন্য কিন্তু তারা বলছে যে সবচেয়ে বেশি আন্দোলনের সবচেয়ে বেশি নিহত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেজন্য কিন্তু তারা বলছে যে নাহিদের কোনো কথা তারা শুনতে চাচ্ছে না। কথা বলে এমন কি সমস্যা আমরা চাই সে কথা বলুন, আমরা শিক্ষা পরীক্ষা ছাড়া পারবো না, ঠিক আছে? এখন শিক্ষার্থীরা আবার বলছে যে কথা বলুক, আর এদিকে দেখতে পাচ্ছেন পুলিশের সাথে পরামর্শ করে নিচ্ছেন এখানে উপদেষ্টা নাহিদ, এবং এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখন সচিবালয়ের সামনে, পরিস্থিতি আস্তে আস্তে ঘোলাটে হওয়ার সম্ভাবনা আমরা অনুমান করছি। এই মুহূর্তে উপদেষ্টা নাহিদ যে সমন্বয়ক যারা আছেন এখানে আন্দোলনে এসেছেন, সচিবালয় ঘেরাও করার আন্দোলনে, সেই আন্দোলনরত সমন্বয়কদের মঞ্চে গিয়ে কিন্তু তিনি কথা বলবেন। শুরুতে তারা কর্মসূচি, আজকে গণ আন্দোলন কর্মসূচির জন্য তারা শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা ভবন যেটি রয়েছে সেই শিক্ষা ভবনে তাদের আন্দোলন কর্মসূচি পালন করার জন্য কিন্তু সেখানে গিয়েছিল। পরবর্তীতে সেখানে বাধার মুখে তারা কিন্তু পরবর্তীতে সচিবালয়ের সামনে এসে এই সচিবালয় ঘেরাও করে, দেখতে পাচ্ছেন। আমি নন্নবী চিনেছেন তো? এখন আমরা দাবি আদায়ের জন্য এখানে আসছি না, আমাদের এখানে অপমান করা হয়েছে সেটা আপনারা শুনেছেন তাই না? এখানে চেহারা আমাদের বসতে দেওয়া হয়নি, তাই তো? এখন আমি যেটা বলছি একটু শুনবেন, আশা করি শুনবেন। সচিবালয় ঘেরাও করে তারা, বিকেল পেরিয়ে সন্ধ্যা করায়। সবগুলো গেটে আনসার সদস্যদের অবস্থানের কারণে সরকারের উপদেষ্টা, সচিব, কর্মকর্তা, কর্মচারীরা হয়ে পড়েন অবরুদ্ধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে সব দাবি মেনে নেওয়া হবে, কিন্তু লিখিত সিদ্ধান্ত তাৎক্ষণিক দেওয়ার দাবিতে সচিবালয়ের 5টি গেট অবরুদ্ধ করে রাখে আনসার সদস্যরা। 1 বছর এরকমের আমাদের রেস্টে থাকতে হয়, তখন আমরা কোনো বেতন রেশন কিছুই পাই না। যে অন্যায় অত্যাচারগুলো হচ্ছে শুরু থেকেই, ছুটির টাকা খায়, রেশনের টাকা বন্ধ, থানা অফিসের টাকা খায়, জেলা কমিটির টাকা খায়। আমরা এখন সবাই মিলে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, এটা হচ্ছে আমাদের জাতীয়করণ এবং রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণ করতে হবে। সন্ধ্যার পর আনসারদের সাথে কথা বলতে আসেন বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। আনসারদের দাবি আদায়ে শিক্ষার্থীরাও সাথে থাকবে, রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে সচিবালয়ের সামনে। শিক্ষার্থীদের উপর চড়াও হতে দেখা যায় আনসার সদস্যদের। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা গিয়ে আনসারদের ঘিরে ফেলে, শুরু হয় সংঘর্ষ। আমাদের প্রশ্ন, তারা আমাদের উপর কার পাওয়ারে, কার ক্ষমতায় এই আমাদের উপর আক্রমণ চালায়। আমরা তো আসছি শান্তিপূর্ণভাবে আমাদের হাসনাত ভাই এবং সার্জিস ভাইকে নিয়ে যাওয়ার জন্য। হাসনাত ভাই আমাদের কল দিছে, পোস্ট দিছে, সাকিব আমাদেরকে আটকে রাখছে। ওদের দাবি মানার পরও কেন এরা আমাদের সমন্বয়ক এবং উপদেষ্টাদের আটকে রাখবে? তারা আমাদের ছাত্র সংখ্যা কম মনে করে আমাদের উপরে অতর্কিত। আমাদের কোনো কথা না শুনে এখানে সচিবালয়কে জিম্মি করে তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল। তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোনো নরপিশাচকে আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে, তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদের যদি কোনো দাবি থাকে রাষ্ট্র আগে স্থিতিশীল অবস্থা আসুক, আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়েগুলো রয়েছে সেই ওয়েতে আপনারা অ্যাপ্রোচ করুন। তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি নাটক করবে, এটা নাটকের জায়গা না। এখন ফারুকী সাহেবের উদ্দেশ্যে একটাই বলবো, ফিল্মে ডায়লগে মারতে হয়, নাটক কম করো প্রিয়। আমরা তো জান না তার হাতে আপনার চেয়ারটা দিয়ে দিতে পারি না, কারণ ওই চেয়ারটা হচ্ছে অনেক দায়িত্ববান একটা চেয়ার। এখন ধর্মুর্গি কর যাবা হুট করে আইসা চেয়ারের মধ্যে একজন বৈশাখের, এটা তো হবে না। তাহলে তো আমরা প্রতিটা মানুষ যারা দেশ স্বাধীনে ছিলাম তারা আমরা বলতে পারি যে আমাদেরকে এক একটা চেয়ার দেওয়া হোক, আমাদেরকে এক একজনের কেউ উপদেষ্টা বানানো হোক। আমরা তো ওগুলো বলবো না, কারণ দেখেন উপদেষ্টা চেয়ারটা অবশ্যই একটা দায়িত্বশীল জায়গা, আর এই জায়গাটাতে অবশ্যই কোনো নাট্যমঞ্চের কোনো লোককে বসানোটা আমি মনে করি না রাইট আছে। মোস্তফা ফারুকী সাহেব যদি বলে থাকে যে সে আন্দোলনের সাথে ছিল বা একমত প্রকাশ করেছিল, তাকে আমি আবারও বলবো বা মনে করিয়ে দিব যে যে স্বৈরাচার সরকার ছিল সে তার পক্ষ নিয়ে কথা বলেছিল।
আর সে এটাও বলেছে যে সে লিখেছে ছাত্রদের নিয়ে অ্যাজ এ রাইটার হিসেবে সে অনেক কিছু লিখতেই পারে, তার নাটক বানানোর জন্য অনেক কিছু প্রয়োজন হইতেই পারে, কিন্তু দেশটা তো নাট্যমঞ্চ না যে সে উপদেষ্টা চেয়ারে বসে দেশকে নিয়ে নাটক করবে, এটা নাটকের জায়গা না। সো আমরা জনগণরা চাই সে পদত্যাগ করুক, এটা তার জায়গা না। অবশ্যই যারা তাকে নিয়োগ দিয়েছে এটা তারাই শহীদদের রক্তের সাথে বেমানি করেছে, কারণ যে স্বৈরাচার আমরা বিদায় করেছি সেই দলের যদি কাউকে নিয়োগ করা হয়, এটা কি আপনার মনে হয় না যে এটা শহীদদের রক্তের সাথে বেমানি করা হচ্ছে? এটা অবশ্যই বেমানি করা হচ্ছে। এখন ফারুকী সাহেবের উদ্দেশ্যে একটাই বলবো, ফিল্মের ডায়লগে মারতে হয়, নাটক কম করো প্রিয়, কারণ যা করার করছো, এখন আর নতুন করে নাটক করার দরকার নেই।